আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি সিরাজুম মনিরা। শুরুতে জেলা পেঞ্চ সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর দেয়া শতাধিক নাম থেকে 20 জনের সংক্ষিপ্ত তালিকা। একটি যোগ্য ও পক্ষপাতহীন নির্বাচন কমিশন গঠনে আশাবাদী সার্চ কমিটি। গণতন্ত্রের স্বার্থেই নামের তালিকা জমা দেওয়া হয়েছে জানালেন রিজভী। রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দেবেন আওয়ামী লীগ মেনে নেবে বলেন ওবায়দুল কাদের। গাইবান্ধায় সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন। আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা পেলেও পরিচয় শনাক্ত করা যায়নি। কাল থেকে অমর একুশে বইমেলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে এমন বই বিক্রি থেকে বিরত থাকতে আহ্বান ডিএমপি কমিশনারের। দেখছিলেন উজালা পেঞ্চ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের দেয়া নামের তালিকা থেকে 20 জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেলে কমিটির সদস্যরা নাম চূড়ান্ত করলেও রাজনৈতিক দলগুলোর আমানত হিসেবে তা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, সৎ, যোগ্য ও পক্ষপাতহীন নির্বাচন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে রাজনৈতিক দলগুলো মন্ত্রিপরিষদে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নামের তালিকা জমা দেন। দলগুলোর দেয়া নামের তালিকা নিয়ে বিকেল ৪টায় তৃতীয়বারের মতো বৈঠকে বসে সার্চ কমিটি। প্রায় ১.৫ ঘন্টার এই বৈঠকে ২৭টি দলের দেয়া ১২৫ জনের নাম নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। পরে ২০ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন তারা। যদিও এসব নাম এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। এবং সেই নামগুলো আমাদের সম্মানিত সদস্যগণ, সার্চ কমিটির সদস্যগণ পর্যালোচনা করে দেখেছেন। মোটামুটিভাবে ওনারা একটা ছোট লিস্ট করেছেন ওখান থেকে, সেটা নিয়ে আরও বসবেন সামনে। 120-25 হবে এক্স্যাক্টলি, আমাদের 20-এর মতো। কনফিডেন্সিয়াল যেহেতু, সেটা সিদ্ধান্ত হলো যে নামগুলো আমরা প্রকাশ করতে পারবো না, কারণ এটা হলো যে একটা দলের পক্ষ থেকে আমানত, আমরা সেই আমানত তো খেয়াল করতে পারি না। সার্চ কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজনৈতিক দলের কাছ থেকে ভালো নাম পাওয়া গেছে। সৎ, যোগ্য ও নিরপেক্ষ কমিশন গঠনের জন্য আশাবাদী তারা। ব্যাকগ্রাউন্ড মানে সার্ভিস ট্র্যাক বা সততা, কর্মদক্ষতা, এগুলোকে বিবেচনায় নিয়েই ওনাদের পবিত্র দায়িত্ব ওনারা নিজ যোগ্যতা বলে আমরা আশা করি যে পালন করবেন ইনশাআল্লাহ। ওনারা সবাই সম্মানিত সজ্জন ব্যক্তি এবং যোগ্যতা সম্পন্ন বলে মহামান্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। আমরা আশাবাদী ওনারা ওনাদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। বুধবার সকাল 11টায় নাগরিক সমাজের আরও 5 জনের সাথে পরবর্তী বৈঠকে বসবে নির্বাচন কমিশন গঠনে নিয়োজিত সার্চ কমিটি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সকাল থেকেই রাজনৈতিক দলগুলো নতুন নির্বাচন কমিশন গঠনে তাদের পছন্দের নামের তালিকা সার্চ কমিটির কাছে জমা দিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ 25টি রাজনৈতিক দল মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিয়েছে। আর বিকল্প প্রস্তাব দিয়েছে 2টি দল এবং 4টি দলের নামের তালিকা জমাই দেয়নি। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে 5টি করে নাম চেয়েছিল সার্চ কমিটি। সে তালিকা জমা দেওয়ার শেষ দিন সকাল থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে একে একে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। পছন্দের 5টি নাম জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে। বেলা 12:30টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নামের তালিকা জমা দেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশের শান্তির কথা মাথায় রেখেই নাম দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন শক্তিশালী গঠন করার জন্য যে প্রস্তাবগুলি দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেখা করেছেন। তারপরে বিভিন্ন পর্যায়ে আমরা এটার উপরে সেমিনার, সিম্পোজিয়াম করেছি। আমার মনে হয় যে বক্তব্যগুলি সেই 13 দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে। রুহুল কবির রিজভী বেরিয়ে যাবার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। নাম জমা দিয়ে তিনি বলেন, গোপন ভোটের মাধ্যমে 5টি করে নাম ঠিক করেছেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যরা। বিবেচনা দেখে এদের ব্যাকগ্রাউন্ড, স্বচ্ছতা, এদের ভিতরে যোগ্যতা সবগুলো বিবেচনা করেই এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ
আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে, যে নামগুলো জননেত্রী শেখ হাসিনা এখানে পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। বেলা 2টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য SM ফয়সাল চিশতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নামের তালিকা দিয়ে যান। এই সময় তিনি বলেন, জাতীয় পার্টির দেয়া নাম অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা জমা দিয়ে গেলাম। এদিকে রাষ্ট্রপতির সাথে সংলাপ করা 31টি দলের মধ্যে 4টি দল কোনো সাড়া দেয়নি। দলগুলো হলো বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPP ও জাতীয় সমাজতান্ত্রিক দল JSD মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিলেও নির্বাচন কমিশন নিয়োগে কোনো নামের তালিকা দেয়নি বলে জানা গেছে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনে যে 5 জনকেই নিয়োগ দেবেন আওয়ামী লীগ তা মেনে নেবে। আওয়ামী লীগের প্রস্তাবিত কাউকে নির্বাচন কমিশনে নিয়োগ না করা হলেও এর প্রতিবাদ করা হবে না। দুপুরে বাগেরহাটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। রাষ্ট্রপতি যে 5 জনকে নিয়োগ দেবেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আস্থা আমাদের থাকবে, সম্পূর্ণ সমর্থন আমরা দেব। প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া সার্চ কমিটি কিছুই করছে না এমন মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। সার্চ কমিটির ক্ষমতা থাকলে তাদের নিজেদের কেউ মুখপাত্র থাকত। এছাড়া নির্বাচন কমিশন গঠনের জন্য পছন্দের নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ারও সমালোচনা করেন তিনি। বিকেল এক অনুষ্ঠানে তিনি বিকল্পধারার সভাপতি এসব কথা বলেন। সার্চ কমিটি করা হচ্ছে, এদের মুখপাত্র কার হওয়া উচিত? সার্চ কমিটি নিশ্চয়ই একজন, যদি তার ক্ষমতা থাকে। সেখানে মুখপাত্র কে? প্রধানমন্ত্রীর সচিব বিভাগের দ্বিতীয় সচিব প্রধান, এরকম। তাহলে কার আন্ডারে আছে এই সার্চ কমিটি? ভাই কার আন্ডারে? প্রধানমন্ত্রীর আন্ডারে। তো আইনে তো ঠিকই তো আছে, উনি ওনার লাইনে ঠিকই আছেন যে আমার অনুমতি ছাড়া কোনো কিছু হইবে না, অত্যন্ত স্পষ্ট। সব সরকারি প্রকল্পের উন্নয়ন অগ্রগতি ও প্রকল্প ব্যয় জনগণকে জানাতে এখন থেকে প্রকল্প এলাকায় নির্দিষ্ট সাইনবোর্ড রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সকালে রাজধানীর NEC মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় নতুন 7টি এবং সংশোধিত 1টি সহ মোট 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 12,550 কোটি টাকার এসব প্রকল্পে সরকারের অর্থায়ন 9,192 কোটি টাকা আর প্রকল্প সাহায্য থেকে 2,484 কোটি টাকা পাওয়া যাবে। নতুন প্রকল্পগুলোর মধ্যে খুলনা বিভাগের পল্লী অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীল প্রকল্প, বৈদ্যুতিক লাইন উন্নয়ন সহ বিভিন্ন বিভাগীয় শহরের আবাসিক এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী এবং কালো টাকার মালিকদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চায় ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন FBCCI। দুপুরে এক সংবাদ সম্মেলনে FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমেদ জানান, খেলাপি ঋণের কারণে 63,000 কোটি টাকা নষ্ট হচ্ছে। এরপরও নতুন মুদ্রানীতিতে ঋণ খেলাপি, অর্থ পাচার প্রতিরোধ এবং বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, খেলাপি ঋণ না কমলে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এবারের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ন্যূনতম 17% ধরা হলে তা বিনিয়োগ সহায়ক হতো বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাতলুব জানান, নতুন মুদ্রানীতি বিনিয়োগ বান্ধব হলেও বেশ কিছু ঘাটতি আছে। অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট পদ্ধতিকে স্বাগত জানালেও ভ্যাটের হার 7% বেশি নির্ধারণ না করার দাবি জানান তিনি। কালো টাকা রোধে ভারতের মতো বাংলাদেশেও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। পাট রপ্তানিতে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক 19 মার্কিন ডলার থেকে বাড়িয়ে $351 আরোপের সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করে FBCCI। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে, তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আগুন দেওয়ার ঘটনায় হাইকোর্টে জমা দেয়া বিচারিক তদন্ত প্রতিবেদনে তথ্য মিলেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। 7 ফেব্রুয়ারি হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন বলে জানিয়েছেন তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কিনা বা কারা জড়িত সে বিষয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ তদন্ত প্রতিবেদন রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে তা উপস্থাপন করা হয়। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কতিপয় ব্যক্তি
আগুন লাগানোর ঘটনায় এবং পুলিশ সদস্যর মধ্যে 2 জন এবং একজন র্যাব সদস্য ডিবি পুলিশ সেখানে ইনভলভ ছিল, কিন্তু তাদের নামটাই রিপোর্ট থেকে কোথাও আইডেন্টিফাই করতে পারেনি, কারণ কি তারা হেলমেট পরা অবস্থায় ছিল। অনেক দূর থেকে এটা ধারণ করা ভিডিও ক্লিপিংগুলো, এমনকি যারা ওই দিন ডিউটি করেছে তাদের কাছে জিজ্ঞাসাবাদে কেউ স্পেসিফিক্যালি এই পুলিশ সদস্য বা ডিবি পুলিশ এর মধ্যে যে ইনভলভ বা স্থানীয় যে ব্যক্তি যারা এই কতিপয় ঘটনা এই ঘটনার ক্ষেত্রে কতিপয় ব্যক্তি যারা আগুন লাগিয়েছিল সুস্পষ্ট কাদের নামও কেউ মেনশন করতে পারেনি বা সুস্পষ্টভাবে বলতে পারেনি। তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সকল পক্ষকে না দেয়ায় 7 ফেব্রুয়ারি পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানায় আদালত। রেসপেক্টেড পার্টি অর্থাৎ আইন ও সালিশ কেন্দ্রের পক্ষের লয়ার, গভর্নমেন্টের পক্ষে, এমনকি মিল কর্তৃপক্ষের পক্ষে এবং সেকেন্ড যিনি জাজ তাকেও এরকম কপি না সরবরাহ না করার কারণে আজকে কোর্ট সেটা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছে। আগামী 5 তারিখের মধ্যে পেপার বুক সেকশনকে নির্দেশ দিয়েছে রেসপেক্টেড পার্টিদের এগুলো সরবরাহ করার জন্য আগামী 7 তারিখে এটা যথারীতি আসবে। 65 পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনের সাথে 1000 পৃষ্ঠার সাপোর্টিং কাগজপত্র রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মাসব্যাপী মেলাকে ঘিরে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে চলছে সবশেষ প্রস্তুতির কাজ। অন্যদিকে রাজধানীর ছাপাখানাগুলোতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বই এবারের বইমেলায় বিক্রি থেকে বিরত থাকার জন্য প্রকাশক লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। রাজধানীর বাংলা বাজার এলাকায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণকারীরা। অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে ডিসেম্বর থেকে ব্যস্ততা বাড়ে এসব ছাপাখানায়, যা চলে ফেব্রুয়ারি মাসের শেষ অবধি। বইমেলাকে কেন্দ্র করে এখনো অনেক অর্ডার পাচ্ছি, মানে 27 তারিখ পর্যন্ত বই চাই পাইরার চেষ্টা করে 28 তারিখে বই নিয়ে যেতে। আমাদের অনেক ব্যস্ততা, মানে ওই বইমেলার কাজ আমরা সবসময় করে থাকি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ইয়ের চাপটা বেশি থাকে, মেলার চাপটা। বুধবার বাংলা একাডেমিতে এই গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টলগুলোতে চলছে সর্বশেষ কারুকাজ। এরই মধ্যে প্রস্তুত হয়েছে বেশিরভাগ প্রকাশনীর স্টল। কৌতূহলী দর্শনার্থীও আসছেন মেলার প্রস্তুতি দেখতে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরও অনেক নতুন বই আমরা এখানে পাবো। মেলার প্রস্তুতি দেখতে আসছি, আর ইনশাল্লাহ গত বছরে না এবারও আমরা সবাই আসবো, সে বইমেলা উপভোগ করব। এদিকে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অংশ নেন লেখক প্রকাশকদের সাথে মতবিনিময়ে। প্রথম দায়িত্ব হলো লেখক এবং প্রকাশকের। তারা দেখবেন যে এখানে ধর্মীয় অনুতে আঘাত হানা দেওয়ার বিষয় আছে কিনা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে বাংলা একাডেমির এইগুলোকে স্ক্রুটিনাইজ করে ভিতরে আসা। সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা সার্বক্ষণিক কাজ করবে, এই ধরনের কোনো বই সর্বশেষে ফাঁক গলিয়ে কোনো স্টলে এসছে কিনা। মেলা চলাকালে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি, যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ সহ এলাকাটি সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় অমর একুশ গ্রন্থমেলা। ভাষা আন্দোলনকে আরও বেশি স্মরণীয় করতে মাসব্যাপী চলে এই আয়োজন। বুধবার সকাল থেকে এই প্রাঙ্গণটি আবারও মুখর হয়ে উঠবে লেখক, পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়, অভিমত কফি আনান কমিশনের। নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে বললেন সুজনের সভার বক্তব্যরা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রোহিঙ্গারা নাগরিকত্ব না পেলে ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন। এ বিষয়ে মিয়ানমার সরকারের দায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন কমিশনের সদস্য লেবানিজ নাগরিক ঘাসান সালেমি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছরের অক্টোবরের দিকে রোহিঙ্গা মুসলিমদের উপর দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যাচার নিপীড়ন হতবাক করে দেয় পুরো বিশ্ব বিবেককে। জীবন বাঁচাতে রোহিঙ্গারা ছুটে আসে বাংলাদেশে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন মিয়ানমারের রাখাইন রাজ্যের পর কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করে। মঙ্গলবার ঢাকায় এই কমিশন বৈঠক করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত সহ বাংলাদেশের সুশীল সমাজের সাথে। আশা করি দুই দেশ একটা ভালো সম্পর্কের দিকে যেতে পারবে যখন কমিশন তার রিপোর্টটা পেশ করবে। যেটা খেয়াল রাখতে হবে যে এত বছর পরে আন্তর্জাতিক পর্যায়ে একটা কমিশন হয়েছে, এটাই আমার মনে হয় একটা বড় স্টেপ। ওখানে এখনো খুব স্ট্রংলি এরকম বিলিভ করা হয় যে এখান থেকে বহু লোক ওখানে গিয়ে বিভিন্ন সময় বাংলাদেশের সেটেল করেছেন। কমিশনের সদস্য লেবানিজ নাগরিক ঘাসান সালেমি বলেন, এইসব সুপারিশ নিয়ে মিয়ানমার সরকারকে বোঝানো হবে। একমাত্র ধর্মীয় কারণে নিপীড়নের ফলেই রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে বিষয়টি সেরকম নয়। এর সঙ্গে তাদের জীবিকা, মানবিক অধিকার, নাগরিকত্বের প্রশ্ন জড়িত। কাজেই তাদের নাগরিকত্বের সমস্যা সমাধান করাটাই গুরুত্বপূর্ণ কাজ। এদিকে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করে এই কমিশন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছে কমিশন। আমাদের কাছে যা শুনে গেল এই রিপোর্টটা দিবে এবং তারা ইন্টারন্যাশনালি এবং লোকাল লেভেলে তারা কাজ করবে যাতে করে এই প্রবলেম সলভ হয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এ বছরের পাঠ্যপুস্তকে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে হতাশা জানিয়েছেন এক আলোচনা সভার বক্তারা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত আলোচনায় তারা বলেন, এতে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে। বক্তারা বলেন, বর্তমান শিক্ষানীতি একটি সুস্থ জাতি গঠনের অন্তরায়। শিক্ষানীতির যে পাঠ্যসূচি রয়েছে তা অনেক কিছুই সাম্প্রদায়িক ভাবাপন্ন। এসব বই পড়ে শিশুরা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। পাশাপাশি বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে অনীহা রয়েছে বলে জানান আলোচকরা। তারা বলেন, একের পর এক মাদ্রাসার অনুমোদন দেয়া হলেও সেখানকার শিক্ষা ব্যবস্থা কী ধরনের তা নিয়মিত তদারকি হয় না, যার কারণে এখানকার শিক্ষার্থীরা মূল ধারার বাইরে থেকে যায়। পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের শাখা প্রধানদের প্রথম সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। স্টেশন ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এস সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহসান। আর উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল প্রধান জিয়াউল হক চৌধুরী, সিলেট পূর্ব অঞ্চল প্রধান আহমেদ এনায়েত মঞ্জু, পশ্চিম অঞ্চল প্রধান মোহাম্মদ আশরাফুল আলম সহ শাখা প্রধান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে 2017 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা হয়। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। অভিবাসী নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু টাইগারদের। ফিটনেস ট্রেনিং এর উপরই বেশি জোর দিচ্ছেন কোচ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েটসের বিরুদ্ধে বিচার বিভাগের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে হোয়াইট হাউস। মার্কিন বিচার বিভাগের শীর্ষ কোনো কর্মকর্তাকে বরখাস্তের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রথা ভেঙে বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বারাক ওবামা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্ষমতা গ্রহণের মাত্র 11 দিনে বিতর্কিত ও সমালোচিত নানা পদক্ষেপ নিয়ে নিজ দেশ ও দেশের বাইরে এরই মধ্যে তীব্র নিন্দা আর তুমুল সমালোচনা জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শরণার্থী অভিবাসীদের উপর নিষেধাজ্ঞার ইস্যুতে চলমান বিক্ষোভ আর সমালোচনার মাঝেই সোমবার তিনি বরখাস্ত করলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়াটসকে। অ্যাটর্নি জেনারেল ইয়াটসের অপরাধ ট্রাম্পের অভিবাসী ও শরণার্থী নিষেধাজ্ঞা আদেশকে আইনসম্মত নয় বলে উল্লেখ করেছেন তিনি। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছেন তিনি এবং বিচার বিভাগ এই নিষেধাজ্ঞা সমর্থন করবেন না। আর এর কয়েক ঘন্টা পরে অ্যাটর্নি জেনারেল ইয়াটসকে বরখাস্তের ঘোষণা আসে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরে অস্বীকৃতি জানানোই এমন সিদ্ধান্ত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পাওয়া ইয়াটস সীমান্ত ও অবৈধ অভিবাসীদের ব্যাপারে খুবই দুর্বল বলে দাবি করেছে হোয়াইট হাউস। এরই মধ্যে ইয়াটসের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ভার্জিনিয়ার অ্যাটর্নি ডানা বুয়েন্টকে। অ্যাটর্নি জেনারেল বরখাস্তের ঘটনা মার্কিন ইতিহাসে এটাই প্রথম। ক্ষমতা নেয়ার মাত্র 10 দিনের মাথায় এমন সিদ্ধান্তকে মানডে নাইট ম্যাসাকার বলছেন সমালোচকরা। তাই বিশ্লেষকদের সতর্কবার্তা কেবল এক সপ্তাহে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপই বলে দিচ্ছে সামনের দিনগুলোতে মার্কিন রাজনীতিতে রক্তশূন্যতার সূচনা হতে যাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ট্রাম্পের শরণার্থী ও অভিবাসী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। প্রথা ভেঙে বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যখন প্রশ্নবিদ্ধ তখন নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে সমাবেশ করছেন, আর এটা উৎসাহজনক বলে এক বিবৃতিতে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। কানাডার কুইবেক শহরের মসজিদে হামলাকারী ফরাসি বংশোদ্ভূত কানাডার নাগরিক আলেকজান্ডার বিসোনেটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। সোমবার আদালতে নেওয়া হলে আত্মপক্ষ সমর্থনে কিছুই বলেনি সে। 21 ফেব্রুয়ারি আবারও তাকে আদালতে তোলা হবে। হামলার পরপরই অরল্যান্ডসে গাড়ি নিয়ে পালানোর সময় আটক বিসোনেটের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 27 বছর বয়সী বিসোনেট কানাডার লাভাল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের শিক্ষার্থী। হ্যালোইনের একটি চরিত্র মৃত্যুদূত গ্রিম রিপারের পোশাক পরে হত্যাকাণ্ড চালায় বিসোনেট। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট নেতা মেরিন লে পেনের সমর্থক হিসেবে দেখা গেছে। আটক অন্যজন মরক্কো বংশোদ্ভূত মোহাম্মদ কাদিরকে প্রত্যক্ষদর্শী হিসেবে নেওয়া হয়েছে। হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। আহত 19 জনের মধ্যে 5 জন এখনও হাসপাতালে রয়েছে। এদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলায় হতাহতদের স্মরণে হাউস অব কমন্সে 1 মিনিট নীরবতা পালন করা হয়। হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া সোমবার রাতে নিহতদের স্মরণে আয়োজিত শোক সভায় অংশ নেন তিনি। এ সময় কানাডায় বসবাসরত 10 লাখ মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাস্টিন ট্রুডো। সংবাদ শেষ করব উজালা প্রিন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজনৈতিক দলগুলোর দেয়া শতাধিক নাম থেকে 20 জনের সংক্ষিপ্ত তালিকা। একটি যোগ্য ও পক্ষপাতী নির্বাচন কমিশন গঠনে আশাবাদী সার্চ কমিটি। গণতন্ত্রের স্বার্থেই নামের তালিকা জমা দেওয়া হয়েছে জানালেন রিজভী। রাষ্ট্রপতি যাদেরকেই নিয়োগ দেবেন আওয়ামী লীগ মেনে নেবে বললেন ওবায়দুল কাদের। গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুনের ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা পেলেও পরিচয় শনাক্ত করা যায়নি। কাল থেকে অমর একুশে বইমেলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে এমন বই বিক্রি থেকে বিরত থাকতে আহ্বান ডিএমপি কমিশনারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।